আওয়াজ যদি উঁচু হয় তাহলে কিছু লোক শোনে, কিন্তু যদি কথা উঁচু হয় সেই কথা অনেক লোক শোনে। একটি ছোট কাহিনী। এই কাহিনী একটি 24 বছরের যুবকের, যে একটি শেঠের কাছে চাকরি করত। তার মাতা পিতা এই দুনিয়াতে ছিল না। তার জীবন অনেক সংঘর্ষের মধ্য দিয়ে চলছিল। রোজ কাজে যেত আর পয়সা উপার্জন করে বাড়ি ফিরে আসতো। বাড়ি এসে সে খাবার তৈরি করত, খাবার খেত আর ঘুমিয়ে পড়ত। একদিন সে দেখে যে একটি বুড়ো ফকির তার পিঠে 3টি বস্তা নিয়ে একটি শহর থেকে অন্য শহরের দিকে যাচ্ছে। সেই ফকির অনেক বৃদ্ধ ছিল আর অনেক সময় ধরে সে এভাবেই পথ চলছিল। এইভাবে কিছু দূর যাওয়ার পর সে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে আর সে একটি গাছের নিচে বসে পড়ে। তখন তার নজর ওই যুবকের উপর পড়ে, যে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল আর সেও ওই দিশায়ই যাচ্ছিল, যে দিশায় ওই বৃদ্ধ ফকির যাচ্ছিল। তখন ওই যুবক ওই বৃদ্ধ ফকিরের পাশ দিয়ে যায়। তখন ওই ফকির ওই যুবককে বলে যে, শোনো পুত্র, তুমি কি আমার অল্প একটু সাহায্য করতে পারো? এই বস্তাগুলো অনেক ভারী আর আমি বৃদ্ধ হয়ে গেছি। আমি বেশি সময় পর্যন্ত এটার বোঝা বইতে পারবো না আর আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। যদি তুমি আমার একটি বস্তা উঠিয়ে নাও, আমাকে ওই গ্রাম পর্যন্ত পৌঁছিয়ে দাও, এটার বদলে আমি তোমাকে 3টি স্বর্ণ মুদ্রা দেব। ওই যুবক ওই ফকিরের সব কথা শোনে আর তারপর ওই ফকিরকে বলে যে, কোনো ব্যাপার না বাবা, আমি আপনার সাহায্য করার জন্য প্রস্তুত আছি। বলুন আপনি কোথায় যেতে চান? এই কথা বলে ওই যুবক ওই ফকিরের একটি বস্তা তার কাঁধে উঠিয়ে নেয়। তখন ওই যুবক অনুভব করে যে এই বস্তা তো অনেক ভারী। ওই যুবক আর ওই ফকির দুজনেই ওই পথে এগিয়ে যেতে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর মানুষের ভিড় শেষ হয়ে যেতে থাকে আর একটি নির্জন রাস্তা চলে আসে। তারা তাদের পথে এগিয়ে যাচ্ছিল। যখন তারা ওই গ্রামের থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়, তখন ওই যুবক ওই ফকিরকে বলে যে, বাবা, এই বস্তাতে আসলে কি রাখা আছে? বস্তা এত ভারী কেন? এটার উত্তরে ওই ফকির ওই যুবককে বলে যে, কিছু না পুত্র, এটাতে কিছু তামার মুদ্রা আছে, এই কারণে এই বস্তা অনেক ভারী। ওই ফকিরের এই কথা শুনে ওই যুবক মনে মনে চিন্তা করে যে, মনে হচ্ছে এই বাবা অবশ্যই কোনো ব্যবসায়ী, এই জন্যই তো এতগুলো তামার মুদ্রা তার সাথে নিয়ে যাচ্ছে। আর তখনই তার মনে একটি খেয়াল আসে যে, এসব থেকে আমার কি? আমার তো কেবল এই বস্তা অন্য গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে, কেবল এতটাই। যেই তার মনে এই খেয়াল আসে, তখনই সে তামার মুদ্রার খেয়াল তার মাথা থেকে সরিয়ে ফেলে আর সে আবারও সামনের পথে এগিয়ে যেতে থাকে। চলতে চলতে কিছু সময় আরও কেটে যায় আর তারা দুজন একটি নদীর কিনারায় গিয়ে পৌঁছায়। ওই যুবক অনেক মজবুত ছিল আর অনেক সুস্থ সবল ছিল। এই জন্য সে কোনো চিন্তা ভাবনা না করেই ওই নদীতে নেমে পড়ে। কিন্তু ওই ফকির এখনও কিনারায় দাঁড়িয়েছিল। তখন ওই যুবক ওই ফকিরকে বলে যে, কি হয়েছে বাবা, চলুন, আমাদেরকে এই নদী পার করতে হবে, তখনই তো আমরা ওই গ্রাম পর্যন্ত পৌঁছাতে পারবো। তখন ওই ফকির ওই যুবককে বলে যে, আমি জানি পুত্র যে আমাদেরকে এই নদী পার করতেই হবে, কিন্তু যেমনটা তুমি জানো যে এখন আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি আর এই 2টো বস্তা নিয়ে আমি এই নদী পার করতে পারবো না। যদি আমার পা পিছলে যায় তাহলে কি হবে? তুমি কি আমার আরেকটি বস্তা নিতে পারবে? আমি তোমাকে এটার বদলেও 3টি স্বর্ণ মুদ্রা দেব। তখন ওই যুবক হাসতে হাসতে ওই ফকিরকে বলে যে, আপনি আমাকে লজ্জিত করছেন। যদি আপনি আমাকে স্বর্ণ মুদ্রা নাও দেন, তাহলেও আমি আপনার কাজ অবশ্যই করব। আমি আপনাকে ওই গ্রাম পর্যন্ত অবশ্যই পৌঁছে দেব। তখন ওই ফকির হাসতে হাসতে ওই যুবককে বলে যে, পুত্র, তুমি তো অনেক ভালো মানুষ। এতটা বলে ওই ফকির আরেকটি বস্তা ওই যুবককে দিয়ে দেয়। ওই যুবক যখন ওই বস্তাটি তার কাঁধে নেয়, তখন ওই বস্তাটিও তার অনেক ভারী বলে মনে হয়, কিন্তু সে সেখানে কিছুই বলে না। যেমন তেমনভাবে
তারা দুজন ওই নদীকে পার করে। নদী পার করার পর কথায় কথায় ওই যুবক ওই ফকিরকে বলে যে এই দ্বিতীয় বস্তাতে আসলে কি আছে, এই বস্তাতেও অনেক ওজন। তখন ওই ফকির ওই যুবককে উত্তর দেয় যে এটাতে রূপোর মুদ্রা আছে, এই কারণে এই বস্তা অনেক ভারী। ওই ফকিরের এই কথা শুনে এখন ওই যুবকের মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করে দেয়। সে এটা চিন্তা করছিল যে একটি বস্তায় তামার মুদ্রা আছে, আরেকটিতে রূপোর মুদ্রা। এমনটা মনে হচ্ছে যেন এই ফকির বাবা অনেক দূর থেকে আসছে, আর তিনি ওনার সব জমিজমা বিক্রি করে এই মুদ্রা একত্রিত করেছেন। এই জন্যই তো তিনি এত ধন নিয়ে নিজের সাথে যাচ্ছে। কিন্তু ওই যুবক ওই ফকিরকে কিছুই বলে না, আর তারা দুজন চুপচাপ তাদের পথে এগিয়ে যেতে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবার একটি নির্জন রাস্তা আসে। ওই নির্জন রাস্তা দেখতেই ওই যুবকের মনে নানা রকমের বিচার উৎপন্ন হতে শুরু করে দেয়। সে এটা চিন্তা করতে লাগে যে আরে, এটা তো একটা নির্জন জায়গা, যদি আমি এই মুদ্রা নিয়ে পালিয়ে যাই তাহলে এই ফকির আমার পিছনে কত সময় দৌড়াবে। আমার মনে হয় না যে সে কখনো আমাকে ধরতে পারবে, আর এখানে কোনো লোকজনও নেই যে ওনাকে সাহায্য করতে পারবে। তার কাছে অনেক মুদ্রা আছে, এগুলো দিয়ে আমি একটি ভালো দোকান কিনতে পারবো, নিজের নতুন ব্যবসা শুরু করতে পারবো। আর ওই বৃদ্ধ ফকির এই পয়সার কি করবে? এর থেকে ভালো আমি এই সব মুদ্রা নিজের কাছে রেখে দিই। ওই যুবক এই সব কিছুর ব্যাপারে চিন্তাই করছিল, তখন সে হঠাৎ তার নিজের ওপরেই অনেক আশ্চর্য হয়। আরে, আমি এসব কি চিন্তা করছি? এই ফকির বাবা না জানি কোথা থেকে আসছে, আর না জানি সে কী কারণে এতগুলো ধন এক জায়গায় করেছে। আমার তার লাভ ওঠানো উচিত নয়। না না, আমার এমন করা উচিত হবে না। সে কিছু সময়ের জন্য তো তার মনকে কাবু করে নেয়, কিন্তু কিছু সময় পর তার মনের বিচার দেখতে দেখতে তার ওপর চেপে বসতে থাকে। ওই যুবক দুটো বস্তা নিয়ে ওই ফকিরের পিছনে পিছনে যাচ্ছিল। কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটি পাহাড় আসে। তখন ওই ফকির বাবা ওই যুবককে বলে যে পুত্র, এই পাহাড় আমি চড়তে পারবো না, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, আর আমার হাঁটুতেও ব্যথা আছে। যদি তুমি আমার এই তৃতীয় বস্তাটাও নিয়ে নাও তাহলে আমি তোমাকে এর বদলে আরও 3টি স্বর্ণ মুদ্রা দেব, কিন্তু মনে রাখবে এটাকে কখনো কোথাও ফেলবে না, এই বস্তা যেন খুলে না যায়। তখন ওই যুবক ওই ফকিরকে বলে যে কেন বাবা, আসলে এটাতে কি আছে? তখন ওই ফকির ওই যুবককে বলে যে পুত্র, এটাতে স্বর্ণ মুদ্রা আছে। এটা শুনে ওই যুবক মনে মনে অনেক প্রসন্ন হয়, আর সে ওই বস্তাও চুপচাপ ওই ফকিরের কাছ থেকে নিয়ে নেয়। আর দেখতে দেখতে তারা দুজন তাদের পথে এগিয়ে যেতে থাকে। আর এখন ওই ফকির কোনো বোঝা না নিয়ে ভালোভাবে ওই পাহাড়ে চড়ছিল, আর ওই যুবক ওই 3টি বস্তার কারণে অনেক ধীরে ধীরে চলছিল। কিন্তু যখন থেকে সে সোনার কথা শুনেছে তার মন তো লাফাচ্ছিল। সে মনে মনে চিন্তা করছিল যে যদি আমি এই সব ধন পেয়ে যাই তাহলে আমি আমার পুরো জীবন কাটিয়ে দেব। এমনিতেও এই বাবা তো অনেক বৃদ্ধ হয়ে গেছে, এখন তিনি এত ধন কি করবেন? ওনার জীবন তো এমনিতেও কেটে গেছে। আমি একটি কাজ করি, এই সব ধন নিয়ে এখান থেকে পালিয়ে যাই। যুবকটির মনে অসংখ্য বিচার উঠছিল। যুবকটির মন তার বুদ্ধির ওপর পুরোপুরিভাবে চেপে বসেছিল, আর ওই যুবকের মন নিজের কথাকে সঠিক করার জন্য তাকে যা কিছুই বলছিল। আর তখনই ওই যুবকের মনে আরেকটি বিচার উৎপন্ন হয়। আর এখন ওই যুবক এই চিন্তা করছিল যে মনে হচ্ছে এই ফকির কোনো চোর, নয়তো ওনার কাছে এত স্বর্ণমুদ্রা কোথা থেকে আসবে। যদি তিনি কোনো ব্যবসায়ী হতেন তাহলে সে কখনোই এভাবে পায়ে হেঁটে যেত না। আর যদি ওনার কাছে এত ধন আছে তাহলে তিনি কোনো না কোনো ব্যবস্থা তো অবশ্যই করতে পারতেন। মনে হচ্ছে সে কোনো চোর, আর চোরের থেকে চুরি করা কোনো খারাপ জিনিস নয়। এটা চিন্তা করতে করতে ওই যুবক এখন ফকিরের থেকে দ্রুত হেঁটে তার আগে যাচ্ছিল। আর দেখতে দেখতে সে ওই ফকিরের থেকে
অনেক এগিয়ে যায়। আর সে চিন্তা করে যে যেই এই পাহাড়ের ঢালাই আসবে, আমি এই 3টি বস্তা নিয়ে এখান থেকে পালিয়ে যাব। এরপর এই সব ধন আমার হয়ে যাবে, আর আমার দারিদ্রতাও সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। আমি যেটা চাইবো সেটা আমি করতে পারবো। আমার কাছে অনেক ধন থাকবে। আর দেখতে দেখতে তারা দুজন পাহাড়ের চূড়ায় পৌঁছে যায়। আর এখন ঢালাই রাস্তা শুরু হবে। তখন ওই যুবক ওই ফকিরের চোখ এড়িয়ে ওই 3টি বস্তা নিয়ে দ্রুত হেঁটে সেখান থেকে পালিয়ে যায়। এখন তার শরীর অনেক হালকা অনুভব হচ্ছিল, যেন সে ওই 3টি বস্তার ওজনও বুঝতে পারছে না। অনেক দূর পর্যন্ত দৌড়াতে দৌড়াতে কোনোভাবে সে নিজেকে বাঁচিয়ে তার বাড়িতে পৌঁছায়। তার খুশির কোনো সীমানা ছিল না। সে চিন্তা করে যে কেননা আমি তাড়াতাড়ি এই 3টি বস্তা থেকে ওই সব ধন বের করে ফেলি। এই চিন্তা করে যখন সে ওই বস্তাগুলো খোলে, তখন প্রথম বস্তায় সে লোহার জং ধরা মুদ্রা পায়। এটা দেখে সে বিশ্বাস করতে পারে না। তারপর সে তাড়াতাড়ি দ্বিতীয় বস্তা খুলে ফেলে। এটার থেকেও লোহার জং ধরা মুদ্রা পাওয়া যায়। এই সব কিছু দেখে ওই যুবক অনেক আশ্চর্য হয়। আসলে এই সব তার সাথে কি হচ্ছে? ফকির তো আমাকে অন্য কিছুই বলেছিল। এবার সে ওই সোনায় ভরা বস্তা খোলে, আর সেটাতেও জং ধরা লোহার মুদ্রাই ছিল। এটা দেখে ওই যুবক অনেক ক্রোধিত হয়ে যায়। সে চিন্তা করে যে ফকির আমাকে মিথ্যা কেন বলেছে। তিনি আমাকে এমনটা কেন বলেছেন যে একটিতে তামার মুদ্রা আছে, একটিতে রূপোর মুদ্রা আছে, আর একটিতে স্বর্ণ মুদ্রা আছে। সে এই সব কিছু চিন্তাই করছিল। তখন তার নজর ওই বস্তায় থাকা একটি চিঠির ওপর পড়ে। সে তাড়াতাড়ি ওই চিঠি ওঠায়, আর সেটাতে লেখা ছিল, এই পুরো নাটক একটি সৎ ব্যক্তির খোঁজে করা হয়েছে, আর আমি এই রাজ্যের রাজা। আমার কোনো সন্তান নেই, আর আমি এই জন্য এই ষড়যন্ত্র করেছি যাতে আমি আমার রাজ্যে কোনো এমন একটি সৎ ব্যক্তির খোঁজ করতে পারি যে আমার পর এই রাজ্যের রাজা হতে পারে, আর এই রাজ্যভারকে সামলাতে পারে। এই রাজ্যের ভার সেই সামলাতে পারে যে পুরোপুরিভাবে সৎ হবে, যার মনে কোনো প্রকারের কোনো লালসা নেই। কথাটা পড়তেই ওই যুবক জোরে জোরে চিৎকার করতে থাকে। সে তার মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে এটা জানতো যে যদি সে তার মনের বিচারের ওপর কাবু করে নিত, তাহলে তার জীবন সামলে যেতে পারত। কিন্তু সে তার মনের বিচারের ওপর কাবু করতে পারে না। বন্ধুরা, মহাত্মা বুদ্ধ বলেন যে মনই সব কিছু। আপনি যেটা চিন্তা করেন আপনি সেটাই হন। এই জন্য আপনার সবচেয়ে বড় শত্রু আপনাকে অত বড় ক্ষতি করতে পারে না যতটা আপনার এই মনের অনিয়ন্ত্রিত বিচার আপনাকে করতে পারে। মহাত্মা বুদ্ধ বলেন, নিজের ভিতরে ধ্যান দিয়ে দেখো, আমাদের ভিতরে যে বিচার চলছে ওই বিচারই শব্দ হয়, আর ওই শব্দ কর্মের রূপে প্রকট হয়। বারবার একই কর্ম করতে থাকলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়, আর ধীরে ধীরে সময়ের সাথে সাথে অভ্যাস চরিত্রে পরিণত হয়ে যায়। আর এই চরিত্রই আমাদের ভাগ্যের নির্মাণ করে। এই জন্য আমাদেরকে সবসময় নিজের বিচারের প্রতি সজাগ হওয়া অনেক জরুরি। আমাদের জাগরিক হওয়া অনেক আবশ্যক। আমাদের এটা জানা জরুরি যে আমাদের মনে কী ধরনের বিচার আসছে। তারপর মহাত্মা বুদ্ধ বলেন যে দুর্বলতা সবসময় ছোট বিচারের থেকে উৎপন্ন হয়। এটা একটি বীজের রূপে হয়, আর যদি এই বীজকে নষ্ট না করা হয় তাহলে এই ছোট বিচার খুব তাড়াতাড়ি একটি বিশাল বৃক্ষের আকার ধারণ করে, আর আমাদের বুদ্ধির চিন্তা ভাবনা করার ক্ষমতাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। যেভাবে আপনারা এই কাহিনীতে দেখেছেন যে কিভাবে ওই যুবকের মন তার ওপর চেপে বসেছিল, আর তার সঠিক চিন্তা ভাবনা করার ক্ষমতাকে কিভাবে পুরোপুরি নষ্ট করে দেয়, যে কারণে সে এটা বুঝতে পারে না যে তার কি করা উচিত। আর তার লালসা আর লোভ তার ভিতরে একটি শক্তি উৎপন্ন করে দেয় যে সে ওই 3টি বস্তা তার কাঁধে উঠিয়ে দ্রুত সেখান থেকে পালায়। এই জন্য আপনার মনে যখনই কোনো খারাপ ভাবনা উৎপন্ন হয় তখনই সেটাকে গোড়া থেকে উঠিয়ে দেওয়া উচিত, নয়তো সেটা বিশাল বৃক্ষের রূপ নেবে।
আর আপনাকে কোনো না কোনো খারাপ রাস্তায় ঠেলে দেবে। তখন আপনি চাইলেও সেটাকে থামাতে পারবেন না। কিন্তু এখন আপনার মনে এই প্রশ্ন উঠছে যে আমরা আমাদের মনের বিচার কিভাবে নিয়ন্ত্রণ করব। আমাদের মন তো এতটা চঞ্চল, এতটা শক্তিশালী যে সেটা আমাদের ওপর চেপেই বসে। আমরা চেয়েও সেটার ওপর নিয়ন্ত্রণ করতে পারি না। এটার উত্তরে মহাত্মা বুদ্ধ আমাদের দুটি কথা বোঝান। প্রথম কথা, সঠিক উদ্দেশ্য স্থাপন করো। কয়েকবার আপনারা দেখেছেন হয়তো আপনাদের মনে অন্য কিছু থাকে, কিন্তু আপনারা অন্য কিছু বলেন, কারণ আপনার মনের মধ্যে যা কিছু আছে সেটাই আপনার মুখ থেকে বাইরে বের হচ্ছে। কিন্তু যখন আমাদের থেকে ওই ভুল হয়ে যায়, তখনই আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে শুরু করে দেয়। আমাদের চিন্তা ভাবনা করার ক্ষমতা আবার জাগ্রত হয়ে যায়। আর এরকম অবস্থায় আমাদের অনুভব হয় যে আমাদের দ্বারা ভুল হয়ে গেছে। আর তারপর আমাদের মন দুঃখী হয়ে যায়, আমাদের মন আফসোসে ভরে যায়। আর এই দুঃখ থেকে বাঁচার জন্য মহাত্মা বুদ্ধ আমাদেরকে সঠিক উদ্দেশ্য বিকশিত করার জন্য বলেছেন। এই জন্য যখনই আপনি কোনো কাজ করতে যাচ্ছেন, তখন সবার প্রথমে আপনাকে নিজের কাছে জিজ্ঞাসা করা উচিত যে যা কিছুই আমি করতে যাচ্ছি এটার পিছনে আমার উদ্দেশ্য কী। আমি কি অন্যদেরকে দুঃখ পৌঁছাতে চাই, নাকি আমি অন্যদেরকে নিচু দেখাতে চাই, নাকি আমি নিজেকে অন্যের থেকে ওপরে ওঠাতে চাই? নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জাগ্রত করুন। যখন আপনি আপনার উদ্দেশ্যের প্রতি সচেতন হবেন, তখন আপনি বিচারের প্রতি সজাগ হতে শুরু করবেন। তখনই আপনার ভিতরে ইতিবাচকতার শক্তি সঞ্চার হবে। তখনই আপনি ইতিবাচক উদ্দেশ্যের সাথে জুড়তে শুরু করবেন। আর আপনার মনের ভিতরে থাকা নেতিবাচক শক্তি আর নেতিবাচক উদ্দেশ্য দিন দিন কম হতে থাকবে। কিন্তু মনে রাখবেন, এটা আপনাকে প্রতিদিন করতে হবে। আর আপনাকে এটা ধ্যান রাখতে হবে যে আপনি কেবল ভালো চিন্তা ভাবনা করবেন। আপনার উদ্দেশ্য সব সময় যেন ভালো হয়। তখনই আপনি দুঃখ থেকে বাঁচতে পারবেন। নয়তো আপনি এভাবেই দুঃখ কষ্টে ঘিরে থাকবেন, আর আপনি কখনো এটা থেকে বের হয়ে আসতে পারবেন না। দ্বিতীয় কথা, মনের প্রতি সজাগ হও, যার জন্য আপনার মন ধীরে ধীরে শান্ত হবে। আর আপনার মনের ভিতর থাকা ওই নেতিবাচক শক্তি আর নেতিবাচক বিচার ধীরে ধীরে সমাপ্ত হতে থাকবে। আর আপনি শান্তির দিকে এগিয়ে যেতে থাকবেন। আর আপনাকে এটার জন্য কেবল এতটুকুই করতে হবে যে এই মুহূর্তে যা কিছুই হচ্ছে আপনার চোখের সামনে, আপনার মনের ভিতরে যা কিছুই চলছে, কেবল সেটাকে দেখতে থাকুন। নিজের মনের ভালো মন্দ বিচার, নিজের ভাবনা আর নিজের স্মৃতির ওপর কোনো প্রতিক্রিয়া না দিয়ে সেগুলোকে কেবল দেখতে থাকুন, যার জন্য আপনার মনের সব বিচার দেখতে দেখতে সমাপ্ত হতে থাকবে। আপনার মন খালি হতে থাকবে, আর আপনি ওই নেতিবাচক বিচার থেকেও বাঁচতে পারবেন। আর আপনি দুঃখ কষ্ট থেকেও মুক্তি পাবেন। এই জন্য মহাত্মা বুদ্ধ বলেন, যে স্বয়ংকে দেখে সেই সব থেকে বড় তপস্বী। অর্থাৎ যে তার মনে চলা বিচারের ওপর কোনো প্রতিক্রিয়া না দিয়ে সেগুলোকে দেখতে থাকে, আর সেগুলোর ওপর কোনো প্রতিক্রিয়া দেয় না, সেগুলোকে কেবল দেখে আর বোঝে, বাস্তবে সেই মনের ওপর নিয়ন্ত্রণ করতে পারে, আর সেই তার জীবন খুশিতে কাটাতে পারে। এই জন্য যদি আপনিও আপনার জীবন খুশি আর সুখ শান্তিতে কাটাতে চান, তাহলে আপনাকে সবার প্রথমে মনের ওপর নিয়ন্ত্রণ করতেই হবে। নিজের মনকে খালি করতেই হবে। নিজের মনের বিচারের প্রতি আপনাকে সজাগ হতেই হবে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। কমেন্টে অবশ্যই লিখবেন নম বুদ্ধ। আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।